নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এগেনস্টে সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি আদালত অবমাননার কেস হতে চলেছে এবং জ্ঞানেশ কুমার খুব সম্ভবত অনেক বিপদের মধ্যে পড়তে চলেছেন। নির্বাচন কমিশনের এগেনস্টে সুপ্রিম কোর্টে একটি বড় মামলা ফাইল করা হয়েছে। এই মামলা পশ্চিমবঙ্গের যে নির্বাচনী ফলাফল, সেই ফলাফলকে অনেকখানি বদলে দিতে পারে। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। কি হচ্ছে সুপ্রিম কোর্টে, কেন জ্ঞানেশ কুমার এত বিপদের মধ্যে বলা হচ্ছে, আর কেনই বা সুপ্রিম কোর্ট আদালত অবমাননার কেস করতে পারে জ্ঞানেশ কুমারের এগেনস্টে, সম্পূর্ণ কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে পুরোটা দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটা বানানোর আমার একটাই মাত্র উদ্দেশ্য যে সুপ্রিম কোর্টে কি হচ্ছে, কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি না। এখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের এগেনস্টে কি স্টেপ নেওয়া হচ্ছে সেই বিষয়টা পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআরে টোটাল 19টা অ্যাপিলেট ট্রিবিউনাল তৈরি করা হয়েছিল এবং সেই 19টা অ্যাপিলেট ট্রিবিউনালে 27 লক্ষ অ্যাপিল করা হয়েছিল যারা এসআইআরের সমস্যার মধ্যে পড়ছিল এবং সেই 27 লক্ষ অ্যাপ্লিকেন্টের মধ্যে মাত্র নির্বাচন কমিশন 139 জনকে প্রথম দফার নির্বাচন এবং পরবর্তীকালে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য চুজ করেছে। অর্থাৎ 27 লক্ষ অ্যাপ্লিকেন্টের মধ্যে 139 জনকে নির্বাচন কমিশন পারমিশন দিয়েছে পরবর্তীকালে ভোট দেওয়ার জন্য। এই নিয়ে, এই বক্তব্যটা নিয়ে পুরোটা সুপ্রিম কোর্টে কেস যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিনিয়র অ্যাডভোকেট পশ্চিমবঙ্গ থেকে, তিনি 25 দিন আগে, আজ থেকে 25 দিন আগে 13ই এপ্রিল তিনি একটি কেস ফাইল করেন এবং সেই কেস পুরোটাই কিন্তু সুপ্রিম কোর্টে কেস ফাইল হয় এবং সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ সূর্যকান্ত মিশ্রা, তিনি ইতিহাসে প্রথমবার আর্টিকেল 142কে অ্যাপ্লাই করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে একটা জাজমেন্ট দিয়েছিল, যেখানে বলা হয়েছিল, আদালত বলেছিল যে অ্যাপিলেট ট্রিবিউনালগুলো তৈরি করা হয়েছে, সেখানে সমস্ত যারা এসআইআর সমস্যার মধ্যে রয়েছে তাদের অ্যাপিলগুলোকে দেখা হবে এবং অ্যাপিলগুলোকে নিষ্পত্তি করা হবে। কিন্তু দেখা গেছে যে 27 লক্ষ অ্যাপ্লিকেন্টের মধ্যে মাত্র 139 জনের নিষ্পত্তি হয়েছে। নির্বাচন কমিশনারকে আদেশ দেওয়া হয়েছিল বিশেষ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে যে 21শে এপ্রিল 2026 এবং 27শে এপ্রিল 2026-এর মধ্যে সমস্ত যে অ্যাপিল, সেই অ্যাপিলের নিষ্পত্তি করতে হবে এবং তারপরে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। জাস্টিস সূর্যকান্ত মিশ্রা এবং জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চ, এই বেঞ্চ কিন্তু রায় দিয়েছিল। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে দেখলাম মাত্র 139 জন এই পুরো যে অ্যাপিল, সেই অ্যাপিল থেকে 139 জনকে ভোটাধিকার দেওয়া হলো। 9 মে 2026, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের রেজাল্ট বেরোলো এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করলো। 9 মে 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শপথ নেওয়ার পরে একটা অত্যন্ত অস্বস্তিকর বাস্তবতা সামনে আসে। নির্বাচন কমিশন মাত্র 136 জনকে ভোটের জন্য পুনরায় কিন্তু তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেয়। আর এটা দেখার পরেই বিচারপতি টি.এস. শিবগামন, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু পদত্যাগ করেন, পদত্যাগপত্র জমা দেন। এই সমস্ত কিছুর পরে 3টে সাংবিধানিক প্রশ্ন তৈরি হয়েছে। প্রথম প্রশ্ন, নির্বাচন কমিশন 13ই এপ্রিল সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, যেখানে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিল আর্টিকেল 142কে, সেই ক্ষমতার কি সম্পূর্ণ তার যে জাজমেন্ট সেটা কি পালন করেছে, তার যে নির্দেশ সেটা কি পালন করেছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি সেটা পালন না করে থাকে তাহলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এগেনস্টে তাহলে সুপ্রিম কোর্ট কি আদালত অবমাননার মামলা হতে পারে? এবং তৃতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, যে সিজিআই সূর্যকান্তের যে বেঞ্চ, সেটা কি 2026-এর এই যে বিধানসভা ভোট যেটা পশ্চিমবঙ্গে হয়েছে, সেটাকে কি জুডিশিয়াল রিভিউর মধ্যে আনতে পারে? দেখুন, এই 3টে সাংবিধানিক প্রশ্ন তৈরি হয়েছে এবং এই সাংবিধানিক প্রশ্নগুলো বড় সমস্যা নিয়ে আসবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। চলুন এবারে আমরা বোঝার চেষ্টা করি যে এই যে মামলা, এই মামলাতে অ্যাকচুয়ালি কি হতে চলেছে।
এর প্রসিডিউরাল হিস্ট্রি আপনাকে বুঝতে হবে, তবেই আপনি এই মামলার গভীরে পৌঁছতে পারবেন। দেখুন, এই মামলা ফাইল করা হয়েছিল 2025 সালে মুস্তারি বানো ভার্সাস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেস। এই কেসে কিন্তু এই পুরো মামলাটা তৈরি হয়। এই মামলার পিটিশনার ছিলেন কিন্তু মমতা ব্যানার্জি, ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন এবং তার সঙ্গে বহু ভোটার যারা এসআইআর এর লিস্টে ছিল। আর এই পিটিশনারদের পক্ষে যে সমস্ত আইনজীবী ছিল তার মধ্যে কপিল সিব্বাল ছিলেন এবং সব থেকে বলতে পারেন যে গুরুত্বপূর্ণ সমস্ত আইনজীবী অভিষেক মনু সিংঘি ছিলেন, প্রশান্ত ভূষণ ছিলেন, এছাড়া সিনিয়র অ্যাডভোকেট ওয়েস্ট বেঙ্গলের কল্যাণ ব্যানার্জি, তারা কিন্তু এই মামলায় পিটিশনারদের হয়ে লড়ছিলেন। ঠিক একইভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি দেখেন, তিনজন এখানে ছিলেন। প্রথম কথা, আমাদের এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামন ছিলেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা ছিলেন এবং সিনিয়র অ্যাডভোকেট ডামা এস নাইডু নির্বাচন কমিশনের হয়ে এই মামলা লড়ছিলেন। দেখুন, এই মামলা যদি বুঝতে হয় আমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বুঝতে হবে। প্রথম কথা, যে সোমবার আপনারা জানেন যে শুনানি আছে, সেই শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 13ই এপ্রিল সুপ্রিম কোর্ট যে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সমস্ত ভোটাধিকার যে মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছিল তার অ্যাকচুয়াল অর্থ কি, অর্থাৎ প্রকৃত অর্থ কি। কারণ আদালত স্পষ্টভাবে বলে দিয়েছিল যে নির্বাচন কমিশনকে ট্রাইব্যুনালের আদেশ কার্যকর করতেই হবে এবং এটা কোনো পারমিশন ছিল না, এটা কিন্তু একটা বাধ্যতামূলক সাংবিধানিক নির্দেশ ছিল। অর্থাৎ নির্বাচন কমিশনকে ওই যে 27 লক্ষ টোটাল ভোটার আছে সেই ভোটারের ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে হতো এবং সেই নিষ্পত্তির পরে তাদেরকে কিন্তু যাদের সমস্যা ছিল না তাদেরকে ভোটাধিকার দেওয়ার অধিকার দিতে হতো। কিন্তু নির্বাচন কমিশন সেটা করে উঠতে পারেনি। তো হতে পারে যে নির্বাচন কমিশনের এগেনস্টে তাই হয়তো আদালত অবমাননার কেস হতে পারে। দেখুন, 27 লক্ষ অ্যাপিল দায়ের হয়েছিল, তার মধ্যে মাত্র 136 জন ভোটাধিকার পায়। এই পুরো বিষয়টা কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবগামন তিনি কিন্তু যদি দেখেন প্রায় 1077টা অ্যাপিল কিন্তু মঞ্জুর করে দিয়েছিলেন, অথচ তার মধ্যে নির্বাচন কমিশন মাত্র 136 জনকে ভোটার লিস্টে ইনক্লুড করে। এবং এটা বলা যায় যে হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটাকেও কিন্তু নির্বাচন কমিশন লঙ্ঘন করেছিল এবং তার সঙ্গে সঙ্গে আর্টিকেল 142-র মাধ্যমে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল যে সমস্ত যাদের নিষ্পত্তি হবে তাদেরকে অ্যাড করতে হবে, সেই পুরো বিষয়টাকে কিন্তু লঙ্ঘন করা হয়। যার কারণে আদালত একবার নির্দেশ দিলে রাষ্ট্রের প্রতিটি কর্তৃপক্ষকে সেই নির্দেশ কার্যকর করতে বাধ্য করা হয়, আর যদি সেটা না করে তাহলে কিন্তু তার এগেনস্টে আদালত অবমাননার কেস হতে পারে। এক্ষেত্রে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস টি.এস. শিবগামন তিনি কিন্তু 1077টা অ্যাপিল অলরেডি নিষ্পত্তি করে দিয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন মাত্র 136 জনকে ভোটার লিস্টে ইনক্লুড করে, যেটা সম্পূর্ণভাবে আদালত অবমাননার নির্দেশ দেখায়। তো এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট সোমবার দিন কি করে তার উপরে সমস্ত বিষয়টা দাঁড়িয়ে আছে। এবার যদি দেখেন সোমবার দিন অ্যাকচুয়ালি কি হতে পারে, দেখুন কপিল সিব্বাল এবং অভিষেক সিংভি এবং বিকাশ ভট্টাচার্য এরা প্রমুখরা সবাই আদালতে থাকবে। টোটাল এখানে যে লড়াইটা হবে সেখানে 136 বনাম 1077-এর লড়াই হবে। কারণ কি কলকাতা হাইকোর্ট থেকে 1077টা অলরেডি নিষ্পত্তি হয়ে গেছিল, নির্বাচন কমিশন 136টা জনকে ইনক্লুড করে, ভোটিং রাইটস দেয়, যেটা বেসিক্যালি আর্টিকেল 14 যেটা ইকুয়ালিটি বলা হয়, সমতার অধিকার বলা হয়, সেই ডক্ট্রিনটাকে ফলো করেনি। তো যার জন্য এই পুরো বিষয়টা কিন্তু মামলা উঠবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে যে আইনজীবী তিনি হয়তো যুক্তি দেখাবেন যে লজিস্টিক্যাল ইম্পসিবিলিটি একটা ব্যাপার ছিল, সাডেন এতজনকে ইনক্লুড করে নতুন করে ভোটাধিকার দেওয়া সেটা হয়তো সম্ভব হয়ে ওঠেনি, এই পুরো ব্যাপারটা কিন্তু আসবে। এখন দেখার বিষয় যে সোমবার সূর্যকান্ত যে বেঞ্চ অর্থাৎ চিফ জাস্টিসের যে বেঞ্চ সেই প্রশ্নের কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করবে। আর এই মামলার কিন্তু কেন্দ্রে কি রয়েছে, এই মামলার কেন্দ্রে রয়েছে মুস্তারি বানু, যিনি হচ্ছে মুর্শিদাবাদের একজন নাগরিক, তিনি একজন মুসলিম মহিলা, তাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং যার জন্যই কিন্তু 2025 সালের জানুয়ারিতে রিট পিটিশন ফাইল করা হয়েছিল এবং সেই রিট পিটিশন অনুযায়ী কিন্তু এই মামলা চলছে। এখন দেখুন তিনটে জবাব কিন্তু দেশ চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং মামলাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মামলা এবং সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতো এর প্রশ্ন খোঁজার চেষ্টা করা হবে। প্রথমটা হচ্ছে আর্টিকেল 142, এটা দেখতেই পাচ্ছেন এটার নির্দেশ কিন্তু ঠিকমতো করে ফলো করা হয়নি, এটা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তৈরি হবে এবং হতে পারে সুপ্রিম কোর্ট আদালত অবমাননার মামলা
নির্বাচন কমিশনের এগেনস্টে নিয়ে আসতে পারে, কিন্তু যার সম্ভাবনা যথেষ্ট কম, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন সুস্থ অবাধভাবে হয়েছে, এই বিষয়টাও সুপ্রিম কোর্ট দেখবে। তাই এক্ষেত্রে হয়তো হতে পারে কন্টেম্পট অফ কোর্ট, সেটা জ্ঞানেশ কুমারের এগেনস্টে নাও আসতে পারে, সুপ্রিম কোর্ট স্টেটাস রিপোর্ট চাইতে পারে। কারণ কি বলুন তো, কারণ এরকম অনেক 49টা টোটাল সিট আছে যেখানে কিন্তু ভোটার এই লিস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, অর্থাৎ এসআইআরে তাদের নাম বাদ যাওয়ার জন্যই কিন্তু সেই সমস্ত জায়গাতে নির্বাচনী ফলাফল সঠিকভাবে আসেনি। আর এই পুরো বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে তুলবে, কপিল সিব্বাল থেকে শুরু করে বাকি যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো বিষয়টা, মনু সিংভি তিনি কিন্তু এই বিষয়টা তুলবে, এবং সেখানে এই বিষয়টা এলেই কিন্তু সুপ্রিম কোর্ট চাইলে এই পুরো নির্বাচনের মধ্যে যতগুলো সিটে এরকম এসআইআর লিস্টের নাম বাদ যাওয়ার জন্য রেজাল্ট বা ফলাফল যেটা ভিন্ন এসছে, সেই সিটগুলোতে হতে পারে জুডিশিয়াল রিভিউর কথা বলতে পারে, অর্থাৎ পুরো নির্বাচন কমিশনকে সেই সমস্ত সিটে জুডিশিয়াল রিভিউ করতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্ট সেখানকার স্টেটাস রিপোর্ট চাইতে পারে, কতজনকে বাদ দেওয়া হয়েছে, কতজনকে নতুন করে নিযুক্ত করা হয়েছে, কারা কারা পর্যবেক্ষক ছিল, কীরকমভাবে ভোট হয়েছে, সেখানে আদৌ এই এসআইআর লিস্টের জন্যই কি সেখানে ভোটের ফলাফল উল্টো এসছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সুপ্রিম কোর্ট দেখতে পারে। আর এটা যদি হয় তাহলে জেনে রাখবেন পুরো ইতিহাসে প্রথমবার নির্বাচন কমিশনের এগেনস্টে সুপ্রিম কোর্ট স্টেপ নিচ্ছে, এটা কিন্তু ইতিহাসে লেখা হয়ে থাকবে। কারণ এর আগে এখনো পর্যন্ত কখনো সুপ্রিম কোর্ট তার জুডিশিয়াল পাওয়ারটা নির্বাচন কমিশনের এগেনস্টে ইউজ করেনি, এইটা প্রথমবার হবে। এই যে মুস্তারি বানো কেস, এই কেসেই প্রথমবার হবে যে নির্বাচন কমিশনের এগেনস্টে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করছে, যা ইতিহাসে প্রথমবার হতে চলেছে। এখন দেখার বিষয় সোমবার দিন সুপ্রিম কোর্ট কি স্টেপ নেয়, সুপ্রিম কোর্ট কি আদালত অবমাননা কেস করে না জুডিশিয়াল রিভিউ করে, সেই সমস্ত কিছু দাঁড়িয়ে আছে সোমবারের মামলার উপরে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।